হ্যালো জুনিয়র এনকেডিয়ান্সরা, বং মিষ্টি পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। যদিও তোমরা ফ্যামিলি মেম্বার আগে থেকেও ছিলে, কিন্তু তোমাদের জন্য পড়ার ভিডিও আমি দিতাম না। কিন্তু তোমাদের সকলের এত আবদার যে স্যার আমাদের কেমিস্ট্রি পোর্শনটা ক্লাস 10-এ পড়িয়ে দিন, আমাদের সামনে পরীক্ষা রয়েছে। এবং পরের দিকে আরো অনেক রিকোয়েস্ট এসেছে যে স্যার ক্লাস 9-এরও কেমিস্ট্রি পোর্শন গুলো পড়িয়ে দিন। দেখো আমি অনেকটা ক্লাস থাকে, ক্লাস 11 রয়েছে, 12 রয়েছে, নিট জেই এর তোমাদের সিনিয়র দাদারা পড়াশোনা করে, তাদের জন্য ভিডিও বানাতে হয়, তো অনেকটা ব্যস্ততার মধ্যে থাকি। তাও তোমাদের সকলের আবদারে আমি চেষ্টা করেছি তোমাদের জন্য কিছু ক্লাস প্রোভাইড করতে। ক্লাস 10-এর এখন কেমিস্ট্রি আমি পড়াবো, পরের দিকে হয়তো ক্লাস 9-10-এর আমি ফিজিক্যাল সায়েন্স বা ম্যাথমেটিক্সও পরের দিকে হয়তো পড়াবো, আস্তে আস্তে করে হবে। এখন আপাতত তোমাদের ক্লাস 10-এর ফিজিক্যাল সায়েন্সে যে কেমিস্ট্রি পোর্শনটা রয়েছে ওটা আমি কভার করার চেষ্টা করব। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না। তোমাদের জন্য একটা টেলিগ্রাম গ্রুপও আমি করে দিয়েছি, টেলিগ্রাম চ্যানেলও করে দিয়েছি, বং মিস্ট্রি স্কুল। তোমাদের ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবে, না হলে তুমি টেলিগ্রামে গিয়ে বং মিস্ট্রি স্কুল স্পেস দিয়ে সার্চ করবে, তুমি পেয়ে যাবে। আজকে তোমাদের সবাই চেয়েছিলে যে অর্গানিক কেমিস্ট্রি থেকে স্যার ক্লাসটা শুরু হোক, তাই অর্গানিক কেমিস্ট্রি দিয়েই আমি ক্লাসটা শুরু করছি। ওটা নাকি তোমাদের খুব ভয় করে, তোমাদের ডিফিকাল্ট জায়গা, ওই জন্য আমি ভাবলাম ঠিক আছে, দেখা যাক কতটা তোমাদের জন্য আমি এই ক্লাসগুলো সহজ করে দিতে পারি, এই সেকশনটা সহজ করে দিতে পারি। আজকে তোমাদের ফার্স্ট ক্লাস হবে, এরপরে রেগুলার ভিডিও আপলোড হতে থাকবে। তোমরা যে পরের দিকে ভিডিও দেখবে, তোমরা কিন্তু ডেসক্রিপশনে সব ভিডিওর লিংক তোমরা পেয়ে যাবে, না হলে প্লেলিস্টে ভিজিট করেও দেখে নিতে পারবে। আর তোমরা যদি এই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, তাহলে যে স্লাইডস গুলো আমি পড়াবো এখানে, এই স্লাইডস গুলোর পিডিএফ তোমরা নিয়ে নিতে পারবে। তোমাদের একটা সাজেশন থাকবে, তোমরা কিন্তু যখন ক্লাসটা করবে তখন অ্যাট দ্য সেম টাইম নোটটা করে রাখবে, বুঝে বুঝে যে সকল কথাগুলো বলবো সেগুলোও তুমি নোট করবে। এই কথাগুলো কিন্তু ইটসেলফ খুব ইম্পর্টেন্ট। পরের দিকে তোমার মনে হবে যে এগুলো তো এক্ষুনি পড়ে নিলাম, দেখে নিলাম, মনে থেকে যাবে, বাট অ্যাকচুয়ালি এরকম হয় না। অ্যাট দ্য সেম টাইম তুমি নোটটা যদি বানিয়ে রাখো, তাহলে কিন্তু তোমার পড়াটা সঙ্গে সঙ্গে হয়ে যাবে। তো শুরু করা যাক তাহলে অর্গানিক কেমিস্ট্রির ফার্স্ট লেকচার। দেখা যাক কিভাবে তোমাদের আমি গাইড করতে পারি। তাহলে ফার্স্টে আমরা জৈব যৌগের যে একদম শুরুতে যেটা রয়েছে সেটা হচ্ছে অর্গানিক কম্পাউন্ডের ডেফিনেশন কি। অর্গানিক কম্পাউন্ড বা জৈব যৌগ, অর্গানিক মানে জৈব আর কম্পাউন্ড মানে হচ্ছে যৌগ। তো আমরা জৈব যৌগ সবসময় না বলে অর্গানিক কম্পাউন্ড হিসাবে সবসময় বলে থাকি। তোমরাও ইংলিশ টার্মটা ইউজ করবে, অর্গানিক কম্পাউন্ড বলে এরকম ভাবে বলতে থাকবে। তো অর্গানিক কম্পাউন্ড কাদের বলা হয় এবং তার যে প্রপার ডেফিনেশন সেইটার সম্বন্ধে একটু ডিসকাস করতে হবে। শুরুতে তোমাদের সিলেবাসে এই জিনিসটা দেওয়া রয়েছে, একটুখানি আমি জাস্ট টাচ করে চলে যাচ্ছি, তারপরে আমরা মূল জিনিসটাতে ঢুকবো। প্রথমের দিকে দেখো বলা হতো যে যত অর্গানিক কম্পাউন্ড বা জৈব যৌগ সবই হচ্ছে কার্বন ঘটিত যৌগ, মানে কার্বনের যৌগকেই বলা হচ্ছে অর্গানিক কম্পাউন্ড। তোমাদের একটু বলে রাখি যে অ্যাকচুয়ালি অর্গানিক কম্পাউন্ড বা জৈব যৌগ জিনিসটা কি। জৈব যৌগ তুমি যদি প্রপার ডেফিনেশনে না গিয়ে যদি উপরে উপরে যদি জিনিসটাকে বুঝতে চাও, তাহলে এইভাবে বলা যেতে পারে যে জীব থেকে যে সকল পদার্থগুলো জাত, জীব থেকে বলতে জীব হতে প্রাণী হতে পারে, উদ্ভিদ হতে পারে, জীব থেকে যেগুলো জাত, যে সকল পদার্থগুলো হচ্ছে উৎপন্ন হয়, জাত বলতে যেখান থেকে জাত করা হয়, যেখান থেকে তৈরি হয়, জীব থেকে যে সকল জিনিসগুলো তৈরি হয়, যে সকল পদার্থগুলো তৈরি হয়, তাদেরকে আমরা জৈব যৌগ বা অর্গানিক কম্পাউন্ড হিসাবে আমরা বলতে পারি। আর অজৈব যৌগ বা ইনঅর্গানিক কম্পাউন্ড কাদের বলা হবে? তাদেরকে বলা হবে যেগুলো সিম্পল, যেগুলো জৈব পদার্থ মানে জীব থেকে জাত নয়, মানে উদ্ভিদ বা প্রাণী থেকে আমরা তৈরি করি না, যে সকল পদার্থগুলো তৈরি হয় না, তাদেরকে অজৈব যৌগ বা ইনঅর্গানিক কম্পাউন্ড হিসাবে আমরা অভিহিত করতে পারি, ওদেরকে ক্লাসিফাই করতে পারি। এটা হচ্ছে উপর উপর একটা ডেফিনেশন, উপর উপর একটা আইডিয়া তোমাদের দিলাম। এর প্রপার ডেফিনেশনে আমরা আসছি, তার আগে একটুখানি আমরা হিস্ট্রিতে যাব। যে সায়েন্টিস্ট ল্যাভোসিয়ার ফার্স্ট 1784 এত খ্রিস্টাব্দে প্রথমে তিনি প্রমাণ করলেন, যে তিনি বললেন যে জৈব যৌগের যে মূল উপাদান সেটা কিন্তু কার্বন। তিনি ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে তিনি এক্সপেরিমেন্ট করে দেখলেন, যে বিশ্লেষণ করে জৈব যৌগগুলোকে বিশ্লেষণ করে দেখলেন যে জৈব যৌগতে কিন্তু সবগুলোতে কিন্তু কার্বন রয়েছে, মাস্ট। কার্বন ছাড়া কোনো জৈব যৌগকে দেখা গেল না, অর্গানিক কম্পাউন্ডকে দেখা গেল না। আমি বারবার অর্গানিক কম্পাউন্ড বলবো, জৈব যৌগ জিনিসটা বলি না, তো তো তোমরাও থরো হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। এটা ছিল ফার্স্ট 1784-এ ল্যাভোসিয়ারের এটা হচ্ছে এক্সপেরিমেন্টের মাধ্যমে এই কথাটা আমরা জানলাম, যে জৈব যৌগ মানে হচ্ছে কার্বনের উপাদান, মানে কার্বন হচ্ছে জৈব যৌগের মূল উপাদান। হ্যাঁ, এইটা বলা ঠিক হবে, জৈব যৌগ মানে কার্বনেরই
কার্বনেরই একটা হচ্ছে যৌগ, ঠিক আছে। তো মানে এর একটা মূল উপাদান হচ্ছে কার্বন। এরপরে পরের দিকে 1828 এত খ্রিস্টাব্দে, এই যে 1828 খ্রিস্টাব্দে ভোলহার বা হোলারও অনেকে বলে, তিনি আকস্মিক বা হঠাৎ করে সাডেনলি তিনি অ্যাক্সিডেন্টালি বলা যেতে পারে অ্যামোনিয়াম সায়ানেট, এটার নাম হচ্ছে অ্যামোনিয়াম সায়ানেট NH4CnO, অ্যামোনিয়াম সায়ানেট, ওটার থেকে তিনি হঠাৎ করে ল্যাবে কি প্রস্তুত করলেন, ইউরিয়া। এটা হচ্ছে ইউরিয়ার সংকেত NH2CONH2, এটা হচ্ছে ইউরিয়ার সংকেত। তো এইটাই হচ্ছে আমাদের ফার্স্ট অর্গানিক কম্পাউন্ড বা জৈব যৌগ, যেটা আমরা ল্যাবে প্রথমে প্রিপেয়ার করেছিলাম। সায়েন্টিস্ট এই যে হোলার বা ভোলার যে উনি উনি ফার্স্ট এটা প্রিপেয়ার করেন ল্যাবে। তাহলে তোমাদের যদি কখনো জিজ্ঞাসা করে পরীক্ষায় যে ফার্স্ট অর্গানিক কম্পাউন্ড কোনটা হচ্ছে আবিষ্কার হয়েছিল, সেটা হচ্ছে তুমি বলতে পারো ইউরিয়া। তো ইউরিয়া ফার্স্ট এরকম হঠাৎ করে আবিষ্কার হয়েছিল। তো এখানেও দেখতে পাচ্ছ যে কার্বন কিন্তু রয়েছে। তো তাহলে একটা জিনিস এখানে খেয়াল করে দেখো দেখো যে কার্বন তো রয়েছে, তার সঙ্গে সঙ্গে বাবু দেখো অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন এগুলোও কিন্তু রয়েছে। সুতরাং এখানে আমরা আরেকটা কনক্লুশনে আসতে পারি যে কার্বন শুধুমাত্র দিয়ে কিন্তু অর্গানিক কম্পাউন্ড বা জৈব যৌগ তৈরি হবে না। তার সঙ্গে সঙ্গে আরো কি থাকতে পারে, নাইট্রোজেন থাকতে পারে, অক্সিজেন থাকতে পারে, হাইড্রোজেন এগুলোও থাকতে পারে। তাহলে প্রথমে কিন্তু উনি বলেছিলেন যে কার্বনের যৌগ, কার্বন হচ্ছে মূল উপাদান অর্গানিক কম্পাউন্ডের জন্য, কিন্তু পরের দিকে আমরা আবার জানলাম যে কার্বন ছাড়াও কিন্তু সেখানে নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, কিছু ক্ষেত্রে সালফার এগুলোও কিন্তু থাকতে পারে। ধীরে ধীরে ডেভেলপ হচ্ছে আস্তে আস্তে করে, বিভিন্ন জন আসছেন, বিভিন্ন সায়েন্টিস্ট আসছেন, ওনারা ওনাদের মতবাদ প্রকাশ করছেন। তো এটা ছিল 1828-এর গল্প। 1784 পরে 1828, অনেকটা সময়ের গ্যাপে এই তত্ত্বটা পাওয়া গেল, মানে এই এক্সপেরিমেন্টের মাধ্যমে কম্পাউন্ডটাকে পাওয়া গেল। এরপরে যখনই এইটা আবিষ্কার হয়ে গেল, ইউরিয়া প্রথম অর্গানিক কম্পাউন্ড যখন আবিষ্কার হয়ে গেল, অন্যান্য সায়েন্টিস্টরা বলো আমরা কেন বসে থাকবো, উনি আবিষ্কার করেছেন, তাহলে আমরাও এক্সপেরিমেন্ট করে দেখি আমরা কিছু আবিষ্কার করতে পারি কিনা। 1844, 1844 এই খ্রিস্টাব্দে সায়েন্টিস্ট কোলবে এলেন। সায়েন্টিস্ট কোলবে উনি কি করলেন, কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন, কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনকে তিনটাকে যোগ করে তিনি ফার্স্ট কি আবিষ্কার করলেন, আরেকটা অর্গানিক কম্পাউন্ড, সেটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের সংকেত CH3COOH, সব ক্যাপিটাল লেটারে হবে। তাহলে এগুলো হচ্ছে, এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে। তাহলে ফার্স্ট অ্যাসিটিক অ্যাসিড প্রিপারেশন করলেন কোলবে। এটা দেখো 1828 থেকে 1844, এটাও যথেষ্ট গ্যাপ। তারপরে কিন্তু ইনি যখন কোলবে যখন এই 1844-এ যখন এই অ্যাসিটিক অ্যাসিড আবিষ্কার করলেন, আবার একটা অর্গানিক কম্পাউন্ড আবিষ্কার করলেন, তারপর কিন্তু চারিদিকে শোরগোল পড়ে গেল যে ঠিক আছে, তাহলে এবার কিন্তু মনে হয় যে অর্গানিক কম্পাউন্ড আমরা ল্যাবে কিন্তু সিনথেসিস করতে পারি, মানে ইজিলি হয়তো প্রিপারেশন করা যেতে পারে। তারপর থেকে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট কম্পাউন্ড আবিষ্কার হয়েছে। তারপরে দেখো 1844-এর পরে 1856-তে বার্থেলোট বলে একজন সায়েন্টিস্ট, উনি তারপরে মিথেন প্রস্তুত করলেন, যেটা হচ্ছে খুবই কনভিনিয়েন্ট। তোমরা জানো যে মিথেন বহুল পরিমাণে ইউজ হয় আমাদের ডে টু ডে লাইফে। তো ইনভেনশনটা ছিল এখানে 1856, 1856-এ। তো মোটামুটি এই ছিল আমাদের হিস্ট্রি। মোটামুটি সংক্ষেপে আমরা ডিসকাস করলাম যে কার কি অবদান, কোন সায়েন্টিস্টের কি অবদান রয়েছে এই অর্গানিক কেমিস্ট্রির প্রতি, সেটা আমরা এখানে সংক্ষেপে ডিসকাস করলাম। তোমাদের জেনেও ভালো লাগবে যে এইভাবে জিনিসগুলো আস্তে আস্তে করে ডেভেলপ করেছে। পরবর্তীকালে আর ফিরে তাকাতে হয়নি, এখান থেকে মোটামুটি জানা গিয়েছিল যে হ্যাঁ, অর্গানিক কম্পাউন্ডের এরকম ভাবে আমরা ল্যাবেও সিনথেসাইজ করতে পারি, ওদেরকে তৈরি করতে পারি। সিনথেসিস মানে সংশ্লেষণ, ল্যাবে যেটা তৈরি করা হয়। তো তারপরে কিন্তু মিথেনের পরে ডিফারেন্ট ডিফারেন্ট কম্পাউন্ড আমরা প্রিপারেশন করেছি। তো মোটামুটি এখানে যেটা আমরা কনক্লুশনে দেখলাম, দেখো এখানেও কার্বন রয়েছে, মিথেনে তোমরা তো জানো মিথেনের সংকেত কি, CH4 কে মিথেন বলা হয়। তো এখানেও দেখো কার্বন এবং হাইড্রোজেন রয়েছে, কার্বন কার্বন সবার ক্ষেত্রে কিন্তু কার্বন রয়েছে। মোটামুটি ভাবে আমরা এই জিনিসটা কনক্লুশনে আসতে পারি না বাবু যে অর্গানিক কম্পাউন্ড বা জৈব যৌগ মানেই কিন্তু তাতে কার্বন থাকবেই, এরকম একটা ব্যাপার। দেখো সব জায়গায় কার্বন রয়েছে। এবার তুমি আমাকে প্রশ্ন করবে যে স্যার কার্বন তাহলে অর্গানিক কেমিস্ট্রির মানে অর্গানিক কম্পাউন্ডের ডেফিনেশন কি তাহলে?
তাহলে কি এরকম যে কার্বন দ্বারা গঠিত সমস্ত যৌগই অর্গানিক কম্পাউন্ড, এরকম কি কোনো ডেফিনেশন রয়েছে যেটা আপনি বলতে চাইছেন যে কার্বনই থাকবে সবসময়ের জন্য? এটা কিন্তু ব্যাপারটা নয়। এরকম অনেক বিতর্কিত ব্যাপার স্যাপার রয়েছে, অনেক বিতর্কিত মতবাদ রয়েছে। এইরকম নয় যে শুধুমাত্র কার্বন থাকলেই তারা জৈব যৌগ হবে, জীব থেকে জাত হবে, এরকম ব্যাপার নয়। অনেক ক্ষেত্রে কার্বন থাকবে কিন্তু সেগুলো জীব থেকে জাত নয়, অর্থাৎ জৈব যৌগের আন্ডারে আমরা তাকে ফেলতে পারবো না, অর্থাৎ তাদেরকে আমরা জৈব যৌগ বা অর্গানিক কম্পাউন্ড বলবো না। তাহলে স্যার ডেফিনেশনটা কিভাবে আমরা দিতে পারবো যে অর্গানিক কম্পাউন্ড কাদের বলা হচ্ছে, সেই ডেফিনেশনটা আমরা কি করে দিতে পারবো? সেইটার জন্য আমাদের এর পরের স্লাইডে যেতে হবে। এইগুলো কিন্তু সব তোমরা পেয়ে যাবে, এই জন্য সুন্দর করে লিখেছি। তোমাদের যে টেলিগ্রাম চ্যানেল যেটা আমি দিয়েছি, লিঙ্ক দেওয়া রয়েছে ডিসক্রিপশনে, সেখানে কিন্তু আমি এটাকে প্রোভাইড করে দেবো। এই লিঙ্কগুলো তোমাদের কাজে লাগতে পারে। এই যে জৈব যৌগ বা অর্গানিক কম্পাউন্ড, এখানে তার ডেফিনেশন এখানে দিয়ে দেওয়া রয়েছে যে জৈব যৌগ অ্যাকচুয়ালি কি জিনিস বা অর্গানিক কম্পাউন্ড অ্যাকচুয়ালি কি জিনিস, এবং জৈব রসায়ন বা অর্গানিক কেমিস্ট্রি অ্যাকচুয়ালি কি জিনিস। সবসময় কি কার্বনের যৌগকে অর্গানিক কেমিস্ট্রি বলা হবে? সেটা নয়। এখানে কিছু কার্বনের যৌগকে ছাড়া হয়েছে, যেমন হয়েছে কার্বনের অক্সাইড, ধাতব কার্বনেট, বাইকার্বনেট, ধাতব সায়ানাইড এবং হাইড্রোজেন সায়ানাইড। এই সকল কম্পাউন্ড গুলো বাদে কার্বনের যে সকল যৌগগুলোতে কার্বনের ক্যাটিনেশন ধর্ম, সমাবয়বতা প্রভৃতি ধর্ম দেখা যায়, তাদেরকে বলা হয়, সেই সকল যৌগকে বলা হচ্ছে জৈব যৌগ, এবং এই জৈব যৌগের রসায়নকে বলা হচ্ছে জৈব রসায়ন। তাহলে ব্যাপারটাকে যদি সিম্পলিফাই করি তাহলে কি দাঁড়ায়? স্যার বুঝলাম না জিনিসটাকে, একটু ভালো করে বলুন। দেখো, বলা হচ্ছে যে কার্বনের অক্সাইড এই জিনিসগুলো ছাড়া, এই যে কার্বনের অক্সাইড, যেরকম কার্বনের অক্সাইড হিসাবে তুমি বলতে পারো CO2, কার্বন ডাই অক্সাইড। একটা একটা জাস্ট উদাহরণ দিলাম। ধাতব কার্বনেট হিসাবে ধরো সাপোজ Na2CO3, সোডিয়াম কার্বনেট ধাতব কার্বনেট একটা। আরো এক্সাম্পল রয়েছে, আমি একটা করে এক্সাম্পল দিচ্ছি। বাইকার্বনেট, ধরো সাপোজ সোডিয়াম বাইকার্বনেট NaHCO3, সোডিয়াম বাইকার্বনেট। ধাতব সায়ানাইড, সাপোজ NaCN, সায়ানাইড হচ্ছে CN। হাইড্রোজেন সায়ানাইডের সংকেত হচ্ছে HCN। বলছে এই টাইপের, যে দেখো একটা করে এক্সাম্পল দিয়েছি, আরো কিন্তু এরকম কার্বনেট হবে, বাইকার্বনেট হবে, কার্বনেট হবে, অক্সাইড হবে, সায়ানাইড হতে পারে ধাতুর। তো এই টাইপের এই ক্যাটাগরির যৌগগুলো ছাড়া, এইগুলো দেখো সব কার্বন ঘটিত যৌগ। তাহলে কার্বন ঘটিত এই সকল টাইপের যৌগগুলো ছাড়া অন্য যে সকল কার্বনের যৌগগুলো রয়েছে তাদেরকে আমরা বলতে পারি অর্গানিক কম্পাউন্ড বা জৈব যৌগ। এই টাইপের কম্পাউন্ড গুলো ছাড়া কিন্তু, ঠিক আছে, তো এই টাইপের কম্পাউন্ড গুলোকে আমরা বলতে পারি মোটামুটি, এগুলো ছাড়া বাকিদের বলতে পারি অর্গানিক কম্পাউন্ড। এটা তোমাদের ছোট ক্লাসে বাবু, দেখো এই ডেফিনেশনটা ছোট ক্লাসে তোমাদের দেওয়া হয়। তুমি যখন বড় হবে, ক্লাস 11-এ যখন উঠবে বা যখন উঁচু ক্লাসে উঠবে, অর্গানিক কেমিস্ট্রি কিন্তু আরো ডেফিনেশন রয়েছে। কিন্তু এখন তোমাদের যেটা লাগবে মোটামুটি ভাবে একটু জেনে রাখার জন্য, যেটা দরকার আইডিয়াটা ক্লিয়ার করার জন্য, সেটা মোটামুটি এই জিনিসটা, এইটা তোমাদের মনে রাখলে আপাতত এখন কাজ চলে যাবে। পরে আবার যখন ক্লাস 11-এ উঠবে, যখন বড় হবে, তখন কিন্তু আরো শিখবে ডেফিনেশন, ঠিক আছে। মোটামুটি ভাবে এটা ঠিকঠাক। তো তাহলে এই ধরনের এই সকল কম্পাউন্ড বাদে কার্বনের যে যৌগগুলোতে কার্বনের এই সকল ধর্ম থাকবে, এই যে ক্যাটিনেশন ধর্ম থাকবে, কার্বনের ক্যাটিনেশন ধর্ম থাকবে, সমাবয়বতা ধর্ম থাকবে কার্বনের, যে সকল যৌগগুলোতে আর কি, এই সকল টাইপের কম্পাউন্ড ছাড়া যে সকল কম্পাউন্ড গুলোতে বা যৌগগুলোতে ক্যাটিনেশন ধর্ম, সমাবয়বতা এই সকল ধর্ম থাকবে, সেই সকল যৌগকে বলা হচ্ছে অর্গানিক জৈব যৌগ বা অর্গানিক কম্পাউন্ড। এবং সেই কেমিস্ট্রি, তাদের যে রসায়ন, তাদের যে কেমিস্ট্রিকে বলা হবে অর্গানিক কেমিস্ট্রি। ঘটনা হচ্ছে এই যে ক্যাটিনেশন ধর্ম আর সমবায়বতা, স্যার এই দুটো জিনিস আমরা বুঝতে পারলাম না। এই ক্যাটিনেশন ধর্ম কি আর এই সমবায়বতা এই জিনিসটা কি, এগুলো সম্বন্ধে একটু পরে আমরা ডিসকাস করছি। মোটামুটি তুমি জেনে রাখো যে এগুলো হচ্ছে অর্গানিক কম্পাউন্ডের একটা ক্যারেক্টারিস্টিক্স ফিচার্স বলতে পারো, মানে তাদের একটা প্রপার্টি বলতে পারো, যে সমবায়বতা, ক্যাটিনেশন এই সকল প্রপার্টি না থাকলে কিন্তু অর্গানিক কম্পাউন্ড আমরা তাকে বলবো না, কিন্তু এই কম্পাউন্ড মানে এই ধরনের প্রপার্টি গুলো থাকতে হবে, কেমন? তো এই জিনিসগুলো খেয়াল রাখবে। এর পরের স্লাইডে আমরা যাচ্ছি, এগুলো কিন্তু আমরা ডিসকাস করব, এই ক্যাটিনেশন, সমবায়বতা এই সকল জিনিসগুলো আমরা ডিসকাস করব। এরপরে আমাদের যেটা সিলেবাসে রয়েছে, আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে অর্গানিক কম্পাউন্ড এবং ইনঅর্গানিক কম্পাউন্ড, জৈব যৌগ এবং অজৈব যৌগ, এদের মধ্যে আমাদের ডেফিনেশন একটু, মানে এদের পার্থক্য বা ডিফারেন্স আমাদের একটু জানতে হবে।
এগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, একটু শিখে রাখতে হবে তোমাদের, কেমন? আচ্ছা, আস্তে আস্তে করে আমরা আসছি। ফার্স্টে যেটা আমাদের দেখতে হবে সেটা হচ্ছে জৈব যৌগ এবং অজৈব যৌগের ফার্স্ট যে পার্থক্যটা এখানে লেখা রয়েছে, ডিফারেন্স বিটুইন অর্গানিক অ্যান্ড ইনঅর্গানিক কম্পাউন্ড। ইনঅর্গানিক কম্পাউন্ড মানে বাবু অজৈব যৌগ, আর অর্গানিক কম্পাউন্ড মানে জৈব যৌগ, সিম্পল। তো কি ডিফারেন্স গুলো রয়েছে একটু দেখে নাও। প্রথম যে ডিফারেন্সটা রয়েছে সেটা হচ্ছে জৈব যৌগের ক্ষেত্রে প্রত্যেকটি জৈব যৌগে অবশ্যই কার্বন পরমাণু থাকবে। বাবু দেখো, তোমাদের একটু আগে আমি এটা ডিসকাস করেছি যে কার্বনের মানে জৈব যৌগ মানে কিন্তু অবশ্যই কার্বন থাকবে। আবার কার্বন ঘটিত সব যৌগ কিন্তু জৈব যৌগ হবে এরকম কথা নয়, সেগুলো বাদে, সেগুলো তো কার্বন ঘটিত যৌগ ছিল, কার্বনেট, বাইকার্বনেট আর সায়ানাইড, হাইড্রোজেন সায়ানাইড, এইসব জিনিসগুলো। তাহলে জৈব যৌগ মাত্রেই সবসময় কার্বন থাকবে, কিন্তু সব কার্বন ঘটিত যৌগ আবার জৈব যৌগ নয়, ঠিক আছে? এই জিনিসটা খেয়াল রাখবে। তাহলে জৈব যৌগ মাত্রেই কিন্তু তাতে অবশ্যই কার্বন পরমাণু থাকবে, আর অজৈব যৌগে থাকতে পারে, নাও থাকতে পারে। অজৈব যৌগগুলিতে কার্বনের মতো নির্দিষ্ট কোনো মৌলের উপস্থিতি দেখা যায় না, বুঝতে পেরেছো? এগুলো খেয়াল রাখবে। 2 নম্বর যেটা পার্থক্য রয়েছে সেটা হচ্ছে জৈব যৌগগুলি প্রধানত সমযোজী যৌগ হয়, এটা অবশ্যই খেয়াল রাখবে, এইটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। আর আয়নীয় যৌগগুলো যাদেরকে অজৈব যৌগ বলা হচ্ছে, ওরা আয়নীয় যৌগ নয়, অজৈব যৌগ। অজৈব যৌগগুলো ওরা আয়নীয় হতে পারে বা অসমযোজী যৌগ হতে পারে। এই অসমযোজী যৌগ এটা তোমরা ক্লাস 11-এ শিখবে। মোটামুটি তোমরা সমযোজী যৌগ আর আয়নীয় যৌগ এই জিনিসটা জানো, হ্যাঁ? যেটা হচ্ছে সমযোজী যৌগের ক্ষেত্রে ওই যে তোমরা লুইস ডট দিয়ে এরকম জোর জোর করে করতে না, সেটা সেই ধরনের যৌগ হচ্ছে সমযোজী যৌগ। আর আয়নীয় যৌগের ক্ষেত্রে একজন ইলেকট্রন ডোনেট করে দিচ্ছে, দিয়ে ক্যাটায়ন তৈরি হচ্ছে প্লাস চার্জ, আরেকজন নিচ্ছে মাইনাস চার্জ, প্লাস মাইনাস যুক্ত হয়ে যে যৌগগুলো তৈরি হচ্ছিল সেটা আয়নীয় যৌগ, কি বা তড়িৎযোজী যৌগও বলি। আর অসমযোজী যৌগ এগুলো তোমরা ক্লাস 11-এ শিখবে। তাহলে মোটামুটি তোমাদের যেটা খেয়াল রাখতে হবে, তড়িৎযোজী এগুলো হচ্ছে জৈব যৌগগুলো সমযোজী যৌগ, আর এগুলো আয়নীয় বা অসমযোজী যৌগ, কেমন? নেক্সট 3 নম্বর পয়েন্ট যেটা তোমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে সমযোজী যৌগ বলে সমযোজী যৌগ বলে বেশিরভাগ কি বললো, সমযোজী যৌগ বলে বেশিরভাগ উদ্বায়ী এ কারণে আচ্ছা আচ্ছা, সমযোজী যৌগ বলে বেশিরভাগই হচ্ছে উদ্বায়ী হয়, এই কারণে জৈব যৌগগুলোর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক খুব কম হয়। তাহলে বেশিরভাগ সমযোজী যৌগগুলো হচ্ছে উদ্বায়ী হয়, ভোলাটাইল যাকে বলা হয়। উদ্বায়ী মানে সহজে উড়ে যায়, মানে লিকুইড অবস্থায় রয়েছে, সেখান থেকে সে সহজে হচ্ছে বাষ্পীয় দশায় চলে যাবে, ঠিক আছে? খুব সহজে বাষ্পীয় দশায় চলে যায়, এরা বেশিরভাগই উদ্বায়ী হয়। এই কারণে জৈব যৌগগুলোর গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক খুব কম হয়। তোমরা খেয়াল রাখো, এটা ক্লাস 11-এও এগুলো শিখবে। যারা খুব উদ্বায়ী হয় তাদের কিন্তু গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হয়। গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বাবু কি জিনিস? খুব সিম্পল জিনিস, যে স্যার যে উষ্ণতায় ফুটতে শুরু করে সেটা হচ্ছে তার স্ফুটনাঙ্ক। কেউ যদি দেরিতে ফোটে তাহলে তার স্ফুটনাঙ্ক বেশি। জল যেরকম 100 ডিগ্রি সেলসিয়াসে ফোটে তাহলে তার স্ফুটনাঙ্ক বেশি। কেউ যদি 70 ডিগ্রি সেলসিয়াসে ফোটে, ধরো অ্যালকোহল যেরকম এই 70 থেকে 80-র ভিতরে, তার 72-73 ডিগ্রি সেলসিয়াস এরকম হবে, তাহলে সে অনেক তাড়াতাড়ি ফুটতে শুরু করছে, তাহলে তার স্ফুটনাঙ্ক কম হবে, অ্যালকোহলের স্ফুটনাঙ্ক কম। আবার জলের হচ্ছে স্ফুটনাঙ্ক বেশি অ্যালকোহলের তুলনায় 100 ডিগ্রি সেলসিয়াস, তাই না? তাহলে যে উষ্ণতায় ফুটতে শুরু করে সেটা হচ্ছে স্ফুটনাঙ্ক, যে উষ্ণতায় গলতে শুরু করে সেটা হচ্ছে গলনাঙ্ক। as simple as that, নাথিং, মানে এখানে কিছুই নেই, সিম্পল জিনিস। তাহলে এই এক লাইনে তুমি মনে রাখলে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, যে উষ্ণতায় গলতে শুরু করে গলনাঙ্ক, যে উষ্ণতায় ফুটতে শুরু করে সেটা হচ্ছে স্ফুটনাঙ্ক। জৈব যৌগগুলোর ক্ষেত্রে সবার ক্ষেত্রে কিন্তু কম হয় গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, তার কারণ এরা উদ্বায়ী হয়। শর্ট কোশ্চেনে এগুলো লাগে। আর অজৈব যৌগের ক্ষেত্রে যৌগগুলো আয়নীয় বা অসমযোজ্যতার মাধ্যমে গঠিত হয়, একটু আগে আমরা দেখালাম। বলে এরা অনুদ্বায়ী হয়, এরা অতটা উদ্বায়ী হয় না, সহজে এরা উড়ে যেতে পারে না। এই জন্য অজৈব যৌগের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক সাধারণত বেশি হয়। খুব ইম্পর্টেন্ট একটা কথা, অজৈব যৌগগুলোর ক্ষেত্রে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয়। তার কারণ দেখো, খুবই সিম্পল একটা তোমাদের লজিক একটু যদি বলে দিই। দেখো, এরা জেনারেলি হচ্ছে আয়নীয় এবং অসমযোজী যোজ্যতার মাধ্যমে, যদি আয়নীয় যোজ্যতা এরা তৈরি করে বা আয়নীয় যৌগ যদি হয়, যারা অজৈব যৌগ হয়, আয়নীয় যৌগের ক্ষেত্রে আয়ন ধরো NaCl, Na+Cl- তারা পরস্পর ক্যাটায়ন এবং অ্যানায়ন পরস্পর আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত হয়ে যৌগ তৈরি করে। অর্থাৎ প্লাস আর মাইনাসের মধ্যে স্যার অ্যাট্রাকশন ফোর্স বা যাকে আকর্ষণ বল বলা হচ্ছে খুব হাই, খুব বেশি। তাহলে ওদেরকে যদি গলাতে হয় তাহলে Na+ আর Cl- কে তো আলাদা করতে হবে। সেই আলাদা করার জন্য, ক্যাটায়ন অ্যানায়নকে আলাদা করার জন্য আমাকে প্রচুর তাপ শক্তি দিতে হবে। দেশলাই কাঠি জ্বালালে হবে না, গ্যাস সিলিন্ডার দিলে হবে না, আরো বেশি গ্যাস সিলিন্ডার জ্বালাতে হবে।
বুঝতে পেরেছো? উনানে হবে না, গ্যাস সিলিন্ডার জ্বালিয়ে দিতে হবে, দিলে হচ্ছে আমি মজা করলাম, অনেকটা বেশি তাপ শক্তি দিতে হবে, কম তাপ শক্তিতে হবে না। মোমবাতি জ্বালিয়ে তুমি করতে পারবে না, এদের গলাতে পারবে না, তোমাকে গ্যাস সিলিন্ডার দিতে হবে, তাই না? তাহলে স্যার কেন? তার কারণ এই যে আয়নীয় বন্ধনটা হচ্ছে খুব স্ট্রং, ওর ক্ষেত্রে কিন্তু ওদেরকে ভাঙতে বেশি শক্তির প্রয়োজন হয়। ঠিক এই জন্য এদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক সাধারণত বেশি হয়, আয়নীয় বন্ধন থাকে বলে, অসমযোজী বন্ধন থাকে বলে। আচ্ছা, নেক্সট ডিফারেন্সে কি রয়েছে? জৈব যৌগ জলে সাধারণত অদ্রবণীয় হয়, জৈব যৌগগুলো জলে সাধারণত অদ্রবণীয় হয়, কিন্তু জৈব দ্রাবক যেমন অ্যালকোহল, বেনজিন, এগুলো কিন্তু জৈব দ্রাবকের উদাহরণ। এই অ্যালকোহল খেয়াল রাখবে, এগুলো মনে রাখবে, জৈব দ্রাবকের উদাহরণ হচ্ছে অ্যালকোহল, বেনজিন, এগুলো হচ্ছে জৈব দ্রাবক বা অর্গানিক সলভেন্ট। সলভেন্ট মানে হচ্ছে দ্রাবক, দ্রাবক যেটাকে বলা হচ্ছে সলভেন্ট। তাহলে জৈব দ্রাবক বা অর্গানিক সলভেন্ট যেমন অ্যালকোহল, বেনজিন, এগুলোতে কিন্তু জৈব যৌগগুলো দ্রবীভূত হয়, কিন্তু জলে সাধারণত দ্রবীভূত হয় না, এটা খেয়াল রাখবে সবসময়। আর অসমাজী যেগুলো হচ্ছে অজৈব যৌগ, ইনঅর্গানিক কম্পাউন্ড, এইগুলো জলে দ্রাব্য হয়, কিন্তু জৈব দ্রাবক বলতে এই যে অ্যালকোহল, বেনজিন, এই সকল দ্রাবকে সাধারণত অদ্রাব্য, সবসময় যে অদ্রাব্য হবে এরকম নয়, সাধারণত জেনারেলি এগুলো কিন্তু সব সাধারণ কেস, ঠিক আছে? সাধারণত অনেক কেসে দ্রবীভূত হয় না, আমরা মানে সবসময় বলবো না, অনেক কেসে দ্রবীভূত হয়ে যায়। তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। নেক্সট, তড়িৎ বিশ্লেষ্য নয়, জৈব যৌগগুলো হচ্ছে তড়িৎ বিশ্লেষিত হবে না, অর্থাৎ তড়িৎ বিশ্লেষিত, বুঝতে পেরেছো তো? তড়িৎ বিশ্লেষণে অংশগ্রহণ করবে না, গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে না, যেহেতু তড়িৎ বিশ্লেষিত হয় না এই সব জৈব যৌগ বা অর্গানিক কম্পাউন্ড গুলো, তড়িৎ বিশ্লেষিত না হলে এরা তড়িৎ পরিবহনও করতে পারবে না। তড়িৎ পরিবহন কখন করবে? যখন আয়ন ফরমেশন হবে, আয়ন, ক্যাটায়ন এবং অ্যানায়ন যখন তৈরি হবে, তখন হচ্ছে ওরা তড়িৎ পরিবহন করবে। সমযোজী যৌগ তো এরা তো মানে জৈব যৌগগুলো তো সমযোজী যৌগ, সমযোজী যৌগের ক্ষেত্রে তো ওই রকম বন্ধন জোড় তৈরি হয় না, তোমরা তো দেখেছো তখন HCl তৈরি হয়েছিল, এরকম জোড় তৈরি হয়েছিল না, এরকম করে জোড় তৈরি হয়েছিল না, ইলেকট্রন জোড় তৈরি হয়েছিল। তাদের ক্ষেত্রে কিন্তু এরকম আয়ন তৈরি হয় না, আর আয়নই তো তড়িৎ পরিবহন করে, যেহেতু এর ক্ষেত্রে আয়ন ফরমেশন হয় না, তাই জৈব যৌগগুলো তড়িৎ পরিবহন করতে পারবে না, তড়িৎ অবিশ্লেষ্য বলে। ঠিক আছে, মনে রাখবে এটা। আর এরা হচ্ছে তড়িৎ বিশ্লেষিত হয় অজৈব যৌগগুলো, যেরকম NaCl, MgCl2, এগুলো। তাহলে এরা তড়িৎ বিশ্লেষিত হয়, আর তড়িৎ বিশ্লেষিত হলে আয়ন তৈরি হবে, ক্যাটায়ন তৈরি হবে, অ্যানায়ন তৈরি হবে, আর এই আয়নগুলোই তো তড়িৎ পরিবহন করে। তাহলে যেহেতু এদের ক্ষেত্রে আয়ন ফরমেশন হয়, আয়ন তৈরি হয়, তাই বলতে পারি এরা তড়িৎ পরিবহন করতে পারবে, অর্থাৎ তড়িৎ পরিবহনে সক্ষম এরা। ঠিক আছে, এই জিনিসগুলো তোমাদের খেয়াল রাখতে হবে। নেক্সট আর কি ডিফারেন্স রয়েছে? এই শ্রেণীর যৌগের রাসায়নিক বিক্রিয়া মন্থন প্রকৃতির হয়। সমযোজী যৌগের ক্ষেত্রে দেখো, এই সমযোজী বন্ধন অনেকটা স্ট্রং বন্ড, এদের ক্ষেত্রে আয়ন হিসাবে থাকে না, যৌগগুলো তো আয়ন হিসাবে থাকে না এর ক্ষেত্রে কম্পোনেন্ট গুলো, তাই এদের ক্ষেত্রে রাসায়নিক বিক্রিয়া অনেক মন্থর প্রকৃতির হয়, কারণ এই সমযোজী বন্ধনকেই তো প্রথমে, সমযোজী বন্ধনকে ভাঙতেই তো বেশি শক্তি লেগে যায়, সময় লেগে যায়, তারপরে তো তারা রিয়াকশন করবে। ঠিক আছে, তো এই জন্য যেহেতু এদের বন্ডগুলো স্ট্রং থাকে, সমযোজী বন্ধন তৈরি হয়, তো ওই বন্ধনগুলোকে ভাঙতে বেশি শক্তি লাগে, সময় লাগে, তাই এই ক্ষেত্রে রাসায়নিক বিক্রিয়া অনেক মন্থর হয়। আর এর ক্ষেত্রে এই শ্রেণীর যৌগের রাসায়নিক বিক্রিয়া অতি দ্রুত গতিতে হয়। দ্রুত গতিতে কেন? ক্যাটায়ন অ্যানায়ন অলরেডি তৈরি হয়ে থাকে, তুমি সেটাতে তৈরি করে ভেঙে, বন্ধনকে ভেঙে, সমযোজী বন্ধনকে ভেঙে তারপরে রিয়াকশন করছো, এখান থেকে অলরেডি ক্যাটায়ন অ্যানায়ন ভেঙে রেডি, তারা আয়ন ফরমেশন হয়ে রেডি, আসো রিয়াকশন করো, প্রোডাক্ট তৈরি করো, বিক্রিয়াত পদার্থ তৈরি করো, যাও। তো এর এর ক্ষেত্রে ওই জন্য রাসায়নিক বিক্রিয়া করা অনেক সহজ হয়ে যায়, দ্রুত গতিতে হয়। নেক্সট যে পার্থক্য সেটা হচ্ছে, প্রায় সমস্ত জৈব যৌগ হলো দাহ্য প্রকৃতির, হ্যাঁ, ফ্ল্যামেবল বলা হয়, দাহ্য মানে জ্বলে যায় অক্সিজেনের প্রেজেন্সে, আর বেশিরভাগ অজৈব যৌগ হচ্ছে অদাহ্য প্রকৃতির হয়, বেশিরভাগ বলা হচ্ছে, নট অলওয়েজ। ঠিক আছে, আশা করি এই জিনিসটা বুঝতে অসুবিধা হয়নি, ডিফারেন্স গুলো। ঠিক আছে, এগুলো সব নোট করে রাখবে, আমি সব জিনিসগুলো বুঝিয়ে বুঝিয়ে বলে দিলাম তোমাদের, মানে সব জিনিসগুলো ক্লিয়ার করে দিলাম, তোমরা একটু খেয়াল রাখবে, এগুলো বুঝে বুঝে পড়লে সব জিনিস ইজি লাগবে। তোমরা তো মুখস্থ করার চেষ্টা করো, একটু বুঝে নিলে লজিকটা তো তোমার সবসময় মনে থাকবে, শর্ট কোশ্চেন এখান থেকে আসতে পারে কিন্তু। ঠিক আছে, নেক্সট পেজে যাব, সেটা হচ্ছে কার্বনের চতুর্যোজ্যতা বা টেট্রা ভ্যালেন্সি। টেট্রা মানে চার, ভ্যালেন্সি মানে যোজ্যতা, তাই টেট্রা ভ্যালেন্সি অফ কার্বন, কার্বনের চতুর্যোজ্যতা, টেট্রা ভ্যালেন্সি। ঠিক আছে,
কার্বনের চতুর্যোজ্যতা, আচ্ছা তোমাদের বলি, এই যে কার্বনের এই যে চতুর্যোজ্যতা যে ব্যাপারটা, এটা সায়েন্টিস্ট ভ্যান ডফ এবং লাভেল বলে দুজন সায়েন্টিস্ট, ওনারা প্রথমে এই জিনিসগুলো ওনারা এই জিনিসগুলো ধারণা ওনারাই ফার্স্ট দিয়েছিলেন যে কার্বনের অ্যাকচুয়ালি যোজ্যতা 4 হয়। 4 যোজ্যতা তো আমরা আগে থেকে পেয়েছিলাম, কিন্তু এই যে চতুর্যোজ্যতার যে ধারণাটা, এটা কিন্তু আসছিল ওনাদের কাছ থেকে। তো বেসিক্যালি চতুর্যোজ্যতা আসে কোত্থেকে, আমি একটু তোমাদের দেখিয়ে দিই যে চতুর্যোজ্যতা আসছে কোত্থেকে। দেখো কার্বনের তোমরা জানো যে ইলেকট্রন সংখ্যা টোটাল কটা, 6টা। তাহলে এর ইলেকট্রন বিন্যাস করো। ইলেকট্রন বিন্যাস কিরকম ভাবে হবে, 2, তারপরে হচ্ছে দেখো বাইরে প্রথমে 2টো ইলেকট্রন থাকে প্রথম কক্ষে, তারপরের কক্ষে ম্যাক্সিমাম কটা থাকে, 8টা থাকতে পারে, কিন্তু স্যার এ তো টোটাল 6টা ইলেকট্রন, তাহলে 2 অলরেডি হয়ে গেছে, তাহলে আর বাকি কটা ইলেকট্রন রয়েছে, 4টা। তাহলে বাইরের কক্ষে ম্যাক্সিমাম 8টা থাকে, কিন্তু আমার 8টা তো নেই এখানে, কটা থাকবে তাহলে, এরপরে আমরা দেব 4টা, দেখো 4 2 6, তাই না? তাহলে সর্ববহিস্থ কক্ষে, মানে এটা কে কক্ষে, এটা এল কক্ষে, তাহলে কক্ষে কটার ইলেকট্রন রয়েছে, টোটাল 4টে ইলেকট্রন রয়েছে, 4 ইলেকট্রন রয়েছে। তাহলে কার্বনের যদি বাইরের কক্ষে 4টে ইলেকট্রন থাকে, তাহলে এই 4টা ইলেকট্রন দিয়ে অন্য 4টা হচ্ছে ইলেকট্রনের, সরি, এর বাইরের কক্ষে 4টা ইলেকট্রন থাকে, এই 4টা ইলেকট্রন দিয়ে সে অন্য পরমাণুর সঙ্গে কি 4টা বন্ড তৈরি করতে পারে, ইলেকট্রন জোড় শেয়ারের মাধ্যমে তারা তৈরি করতে পারে। মানে এইরকম আমি বলতে চাইছি, কার্বন বাইরের কক্ষে 4টা ইলেকট্রন রয়েছে, এরকম 4টা ইলেকট্রন আমি দেখালাম, এ কি করতে পারে, অন্য কোনো পরমাণু, ধরো সাপোজ হাইড্রোজেন, এদের সঙ্গে কি করতে পারে, এই রকম হাইড্রোজেনের বাইরের কক্ষে একটা একটা করে ইলেকট্রন রয়েছে, এরকম একটা একটা করে ইলেকট্রন রয়েছে, এই ইলেকট্রন গুলো দিয়ে তারা কি করতে পারে, এরকম সমযোজ্যতা তৈরি করতে পারে। কি অর্থাৎ আমি যেটা বলতে যাচ্ছি, তাহলে যদি 4টা সমযোজ্যতা তৈরি করতে পারে কার্বন, তাহলে বলতে পারি যে কার্বনের যোজ্যতা হচ্ছে এখানে 4। কি বাইরের কক্ষে 4টা ইলেকট্রন থাকে বলে। যখন তোমরা উঁচু ক্লাসে উঠবে এই জিনিসগুলো আরো অনেক অ্যাডভান্স লেভেলে শিখবে, কিন্তু এখন তোমাদের যেটা লাগবে সেটাই আমি শিখিয়ে দিচ্ছি, যে বাইরের কক্ষে 4টা ইলেকট্রন রয়েছে বলে ওর যোজ্যতা কিন্তু 4 হবে। এটা সবসময়ের জন্য নয়, 4-এর পর থেকে যখন আবার 5টা ইলেকট্রন থাকবে, তখন কিন্তু 8-5 করতে হবে তার যোজ্যতা বের করানোর জন্য। কখনো যখন তোমাদের যোজ্যতার কখনো ক্লাস করাবো, তখন আমি এই জিনিসগুলো তোমাদের সঙ্গে ডিসকাস করব। 4-এর পরে যদি বাইরের কক্ষে 5টা ইলেকট্রন থাকে, তখন যোজ্যতা হবে 8-5, তখন হবে 8-5। আবার যদি বাইরের কক্ষে যদি 6টা ইলেকট্রন থাকে, 8-6 করব। বাইরের কক্ষে যদি 7টা ইলেকট্রন থাকে, 8-7 করবো। 4 অব্দি বাইরের কক্ষে যতগুলো ইলেকট্রন, সেটা হচ্ছে তার যোজ্যতা। তাহলে এর ক্ষেত্রে যোজ্যতা হবে 3, এর ক্ষেত্রে 2, এর ক্ষেত্রে 1, এরকম করে করবো আর কি। তো ডিফারেন্ট ডিফারেন্ট সিনারিও রয়েছে, এগুলো কখনো ডিসকাস করা যাবে। এখন আপাতত আমাদের যেটা ডিসকাস করতে হবে সেটা হচ্ছে কার্বনের ক্ষেত্রে যোজ্যতা। কার্বনের ক্ষেত্রে আমরা মোটামুটি শিখে নিলাম যে স্যার কার্বনের সবসময়ের জন্য হচ্ছে বাইরের কক্ষে 4টা ইলেকট্রন থাকবে, মানে বাইরে 4টা ইলেকট্রন, তারা হচ্ছে 4 জনের সঙ্গে বন্ডিং করবে, অর্থাৎ তার ভ্যালেন্সি বা যোজ্যতা হচ্ছে 4। 4টা বন্ধন করা মানে 4 যোজ্যতা হবে, ঠিক? তাহলে আমরা এটা শর্টকাটে বলতে পারি যে স্যার কার্বনের হাত সংখ্যা এইরকম করে যোজ্যতা দেখাচ্ছে, মানে এদেরকে আমরা হাতও বলতে পারি সংক্ষেপে। তাহলে বলতে পারি যে স্যার কার্বন সবসময় এরকম 4টে হাত করবে ম্যাক্সিমাম, এর থেকে বেশি কিন্তু কার্বন হাত করতে পারবে না, অর্থাৎ কার্বন সবসময়ের জন্য 4টা হাত করবে। এই অবধি আশা করছি কারোর অসুবিধা হয়নি। এরপরে আমরা এই এই যে কার্বনের এই যে চতুর্যোজ্যতা না, এই সম্বন্ধে এই ভ্যান ডভ এবং এই লাভেলের একটা থিওরি রয়েছে। ওনারা বলেন যে চতুর্যোজ্যতার ক্ষেত্রে ওনারা কতগুলো মতবাদ দিয়েছিলেন। 1 নম্বর হচ্ছে যে এই যে কার্বনের চতুর্যোজ্যতা, এটা কখনো একই সমতলে থাকবে না, অর্থাৎ এইটা যেরকম আমি একটা সমতলে, ধরো বোর্ডের একটা তল, এই বোর্ডের তলে আমি লিখে দিয়েছি না যে এরকম করে যোজ্যতাগুলো রয়েছে, এরকম করে থাকে না। কার্বনের যোজ্যতাগুলো এই রকম ভাবে থাকবে। আমি তোমাদের মডেল রয়েছে, আমি এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো কার্বনের যোজ্যতাটা এইভাবে থাকবে, দেখতে পাচ্ছ এইভাবে। আমি একটু স্লো জুম করে দিচ্ছি, হচ্ছে হচ্ছে জুম হচ্ছে, ইয়েস, জুম হয়ে গেছে। দেখো কার্বনের যোজ্যতা হচ্ছে এই রকম ভাবে 4টে হবে কার্বনের যোজ্যতা, দেখা যাচ্ছে, ইয়েস ইয়েস, এই দেখো বলছে কার্বন এরকম থাকবে, এই রকম হবে না যে কার্বনের সঙ্গে 4টা যে বন্ড রয়েছে তারা এইরকম পড়ে থাকবে, এই খাতার উপরে বা এই তলে পড়ে থাকবে, এই রকম করে পড়ে থাকবে।
এইরকম করে তারা এরকম তিনটে আর একটা চারটা এরকম করে এই মেঝেতে পড়ে থাকবে, এইরকম থাকবে না। তারা কি করবে, একটা চতুস্তলকের বিন্যাসে থাকবে। দেখো এটা একটা চতুস্তলকীয় বিন্যাস। দেখো কার্বন এরকম রয়েছে, একটা উপরের দিকে যোজ্যতা থাকবে বা বন্ড থাকবে, একটা এই সাইডে, একটা এই সাইডে, একটা এই সাইডে। দেখো দেখতে এই 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 কর্নার গুলোকে তুমি যোগ করে দাও, তোমাদের বইতে দেখতে পাবে। এই কর্নার গুলোকে যদি তুমি যোগ করে দাও না বাবু, এই কর্নার গুলোকে এরকম করে যোগ করে দাও, এই কর্নার গুলোকে যোগ করে দাও, এই কর্নারটাকে যোগ করে দাও, দেখো একটা চতুস্তলক চলে আসবে। এগুলোকে সবগুলোকে যোগ করে দাও, এইটাও যোগ করে দাও, এটাও যোগ করে দাও, এটা যোগ করে দাও, সবগুলোকে যোগ করে দাও, একটা চতুস্তলক চলে আসবে দেখবে। অর্থাৎ আমরা বলতে পারি যে কার্বনের যে যোজ্যতা গুলো কখনো সমতলে থাকে না, এইরকম চতুস্তলকীয় বিন্যাসে থাকে। এবার বন্ধন করতে এলে এইখানে কাউকে এসে বন্ধন করতে হবে, এইখানে এসে কাউকে বন্ধন করতে হবে। ব্যাপারটা বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। তো এইটা হচ্ছে কার্বনের চতুর্যোজ্যতা। ইয়েস, ঠিক আছে। এরপরে আশা করি মডেলে তোমরা দেখে বুঝতে পেরেছো। এরপরে আমরা পার্টিকুলারলি মিথেনের ক্ষেত্রে কিভাবে বন্ডিং প্যাটার্ন হচ্ছে, মিথেনের ক্ষেত্রে বন্ডিং প্যাটার্ন কেমন হচ্ছে সেইটা নিয়ে আমরা একটু ডিসকাস করব, মিথেনের বন্ডিং প্যাটার্ন। ঠিক আছে, এটা তোমাদের মুছে দিচ্ছি। মিথেনের ক্ষেত্রে গঠনটা কিভাবে হচ্ছে আমরা দেখব। মিথেনের ক্ষেত্রে বাবু দেখো, আমরা এক্ষুনি বললাম যে কার্বনের যোজ্যতা সবসময় কি হবে, চার যোজ্যতা হবে, এরকম করে চতুস্তলক বরাবর। এবার মিথেন তার সঙ্গে বন্ডিং করতে আসছে। মিথেনের সংকেত কি, মিথেনের সংকেত হচ্ছে এইটা, CH4 হচ্ছে মিথেনের সংকেত, এইটা হচ্ছে মিথেনের সংকেত CH4, এটা হচ্ছে মিথেনের সংকেত। ঠিক, মিথেন CH4। একে যদি আমি একটু খুলে লিখি তাহলে এইরকম দাঁড়াবে। দেখো কার্বন, এইটা আমি যদি প্রথম চান্সে যদি খুলে লিখি, প্রথম চান্সে যদি খুলে লিখি এইরকম ভাবে আমি লিখতে পারি জিনিসটাকে, এইভাবে লিখতে পারি মিথেন। ঠিক, কিন্তু স্যার আপনি তো এক্ষুনি বললেন যে কার্বনের যোজ্যতা গুলো এরকম প্লেনে থাকবে না। একদম ঠিক ধরেছো। তাহলে কিরকম থাকবে স্যার? এইরকম থাকবে না, এই রকম করে থাকবে। এইগুলোর সঙ্গে আপনি একটা করে হাইড্রোজেন লাগান, তাহলে এর সঙ্গে যদি একটা করে হাইড্রোজেন লাগাই তাহলে এই জিনিসটা আসবে। দেখো এই জিনিসটা দেখতে পাচ্ছ, তোমাদের একটু জুম করে দিচ্ছি, দিয়ে তোমরা জিনিসটা বোঝার চেষ্টা করো। এই যে চলে এসছে, জুম হয়ে গেছে, কত সুন্দর আমাদের ক্যামেরা জুম হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে। তাহলে দেখো এখানে এই এই জায়গাগুলোতে আমি শুধু হাইড্রোজেন লাগিয়েছি। দেখো সেম জিনিসটা ছিল এই টোপর গুলো, এই মাথাগুলোতে শুধু হাইড্রোজেন লাগিয়েছি, এই সাদাগুলো হচ্ছে হাইড্রোজেন। তাহলে এখন মিথেনের গঠন হচ্ছে স্যার এইটা। এখানে সুন্দরভাবে বোঝা যাচ্ছে। দেখো একটা কার্বন, তার সঙ্গে হাইড্রোজেন, চারটা হাইড্রোজেন রয়েছে। স্যার আপনি তো বলেছেন যে প্লেনে থাকবে না, প্লেনে নেই, চতুস্থলকে তুমি এইরকম ধরতে পারো, তুমি এইরকম ধরতে পারো, তুমি এইরকম ধরতে পারো, এইরকম ধরতে পারো, যেরকম খুশি ধরতে পারো। তাহলে দেখো এটা একটা সুষম চতুস্থলক রয়েছে। তাহলে সুষম চতুস্থলকের চারটি কর্নারে চারটা হাইড্রোজেন থেকে একটা মিথেন তৈরি করছে। ঠিক, এবার এখানে যেটা জানতে হবে, তাহলে এটাকে স্যার রিপ্রেজেন্টেশন তো তাহলে এইরকম করা ঠিক নয়, না একেবারেই ঠিক নয়। তাদেরকে রিপ্রেজেন্টেশন করতে হলে এই রকম করা প্রয়োজন, এই রকম ভাবে করা প্রয়োজন। তোমরা বইতে দেখবে এইরকম ভাবে করা রয়েছে, এইটা মানে এইটা দেখানো হচ্ছে। এবার তোমার এটা 2D প্লেন, এটা তো দ্বিমাত্রিক ছবি, তাহলে এখানে কি করে দেখাবো, এইভাবে দেখাতে হবে। তাহলে এইটাতে হাইড্রোজেন, হাইড্রোজেন চতুস্থলকীয়, তাই চারটা বন্ধন করছে, এইটাকে এইভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে। কেমন, বুঝতে পেরেছো? তাহলে এটা হচ্ছে আমাদের মিথেনের গঠন। এবার আরেকটা জিনিস তোমাদের জানতে হবে, সেটা হচ্ছে এর বন্ড অ্যাঙ্গেল কত। বন্ড অ্যাঙ্গেল বা বন্ধন কোণ কাকে বলা হয়? বন্ধন কোণ, দেখো কোণ তৈরির জন্য তোমাদের কটা বিন্দু লাগে? তিনটে বিন্দু লাগে। এইটা একটা বিন্দু, এইটা কার্বনকে একটা বিন্দু ধরছি, হাইড্রোজেনকে একটা বিন্দু ধরছি। কোণ এইভাবে তিনটে পরমাণুর মাঝখানে যে কোণটা তৈরি হবে সেটাকে এখানে বলা হচ্ছে বন্ধন কোণ। কোণ তোমরা তো জানো, ধরো কোণ এবিসি, কোণ এবিসি যদি তোমরা এইরকম যদি বলো এ বি সি, তাহলে কোনটা কোণ হচ্ছে? এইটা হচ্ছে কোণ এবিসি কোণ, তাই না? তাহলে এর ক্ষেত্রে কোণ বলতে এই হাইড্রোজেন, কার্বন এবং এই হাইড্রোজেন, এদের মধ্যে বন্ধন কোণ কত হচ্ছে, মানে এদের মধ্যে তো বন্ধন তৈরি হয়েছে হাইড্রোজেন, কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে, তাদের মধ্যে কত অ্যাঙ্গেল বা কোণ তৈরি হয়েছে সেটাকে আমরা বন্ড অ্যাঙ্গেল বা হচ্ছে বন্ধন কোণ বলবো। বন্ড অ্যাঙ্গেল, বন্ড মানে বন্ধন, অ্যাঙ্গেল মানে কোণ, এই জন্য বন্ড অ্যাঙ্গেল বলছি। বাবু দেখো এখানে খেয়াল করে, এইখানে হাইড্রোজেন, এইখানে কার্বন, দেখো দেখতে পাচ্ছ এইখানে, হ্যাঁ দেখতে পাচ্ছ এইখানে হাইড্রোজেন, এখানে কার্বন, হাইড্রোজেন কার্বন, এটা হাইড্রোজেন, এই কালোটা হচ্ছে কার্বন।
তো এদের মধ্যে বন্ড অ্যাঙ্গেল কোনটা হবে স্যার? এই জিনিসটা, এইটা দেখো, এই এদের মাঝখানে এইটা হচ্ছে এখানকার বন্ড অ্যাঙ্গেল, এই যে অ্যাঙ্গেলটা, এটা মেজারমেন্ট করে দেখা হয়েছে কত, এই যে দেখো এখানে লিখে রেখেছি 109°28'। এইটা হচ্ছে এদের মধ্যে বন্ড অ্যাঙ্গেল, ঠিক? তাহলে এই জিনিসটা তোমাদের খেয়াল রাখতে হবে। আচ্ছা, এটা তো জুম হয়ে গেছে একটু, তাই এটাকে একটু কমাতে হবে। এই যে দেখতে পাচ্ছ, এবার এবার দেখতে পাচ্ছ তোমরা, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে এখানকার বন্ড অ্যাঙ্গেল। এবার দেখতে পাচ্ছ এই যে আমি দিয়ে দিয়েছি, এই যে বন্ড, এই সি এবং আর একটা বন্ধনের মাঝখানে, এটা হচ্ছে বন্ড অ্যাঙ্গেল। তো সবসময় জন্য এখানে হাইড্রোজেন থাকবে এরকম কথা নেই। যাদের যোজ্যতা এক তারাই যুক্ত হতে পারে, তার কারণ তাদেরও তো যোজ্যতা এক হলেই তো একজনের সঙ্গে বন্টন করতে পারবে, তাই না? এবার তোমাদের যেহেতু এখানে মিথেনের শুধু গঠন পড়তে হবে, তাই মিথেনের গঠন পড়াচ্ছি, ঠিক আছে? তো তোমরা দেখতে পাচ্ছ এখানে যদি আমি একটা খাতাতে বইতে যদি রাখি, দেখো এই রকম ভাবে দেখতে লাগছে। এই যে দেখো, এই যে স্ট্রাকচারটাকে এইভাবে লাগছে তোমাদের, দেখতে পাচ্ছ স্ট্রাকচারটা কেমন লাগছে? এই যে এই এই তো সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ? তো এই হচ্ছে আমাদের মিথেনের গঠন, কেমন? আচ্ছা, তাহলে মিথেনের গঠন হয়ে গেল, মিথেনের বন্ধন কোণ হয়ে গেল, এইসব জিনিসগুলো হয়ে গেল। তাহলে সবসময় মনে রাখবে মিথেনের হাইড্রোজেন হাইড্রোজেন কার্বন হাইড্রোজেনের বন্ধন কোণ কত? 109°28'। তো এরপরে আমাদের কি রয়েছে দেখে নিই। এরপরে হচ্ছে কার্বনের ক্যাটিনেশন ধর্ম, তারপরে হাইড্রোকার্বনের শ্রেণীবিভাগ রয়েছে। আচ্ছা, ক্যাটিনেশন ধর্ম অবধি আমি পড়িয়ে দিই এখানে, তারপরের লেকচারে আবার বাকি পার্টটা নিয়ে ডিসকাস করব, আস্তে আস্তে করে সব হয়ে যাবে। কার্বনের ক্যাটিনেশন ধর্ম বা ক্যাটিনেশন প্রপার্টি অফ কার্বন। ক্যাটিনেশন জিনিসটা কি, ক্যাটিনেশন ধর্ম কার্বনের কি, এরকম ভাবে না যে কার্বনের সবসময় ক্যাটিনেশন ধর্ম, অন্যান্য পরমাণুর ক্ষেত্রেও হয়। আগে তোমাদের শিখিয়ে দিই এই ক্যাটিনেশন প্রপার্টি বা ক্যাটিনেশন ধর্ম জিনিসটা কি। ক্যাটিনেশন প্রপার্টি হচ্ছে এমন একটা প্রপার্টি বা ধর্ম, হচ্ছে এমন একটা ধর্ম যে ধর্মের জন্য একটা কার্বন পরমাণু, যদি কার্বনের ক্ষেত্রে বলি আর কি, যদি কার্বনের ক্ষেত্রে বলি, একটা কার্বন পরমাণু যে ধর্মের জন্য অন্য আর একটি কার্বন পরমাণু এবং অন্য আর একটা কার্বন পরমাণুর সঙ্গে এই রকম ভাবে তারা যুক্ত হতে পারে, যুক্ত হয়ে 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 একটা যৌগ উৎপন্ন করতে পারে, ঠিক আছে? এই প্রপার্টি বা এই ধর্মটাকে কি বলা হচ্ছে? কার্বনের ক্যাটিনেশন ধর্ম। তাহলে নিজেদের মধ্যে এরকম সিসি এরকম এক বন্ধনও করতে পারে। এক বন্ধন মানে কি গো? একটা ইলেকট্রন জোড়, ওই যে তোমরা গোল গোল ঘুরিয়ে করতে না, লুইস ডট দিয়ে যে ঘুরিয়ে ঘুরিয়ে করতে, এই কার্বনের একটা এই কার্বনের একটা একটা এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে করতে না, এরকম করে সব ঘুরিয়ে ঘুরিয়ে করতে না, লুইস ডট গঠন দিয়ে যখন করতে। আমি পুরোপুরি জিনিসটা করাচ্ছি না। তাহলে এক বন্ধন কখন তৈরি হবে? যদি একটা ইলেকট্রন জোড় তৈরি হয়। দ্বিবন্ধন দুটো ইলেকট্রন জোড় তৈরি হলে, তাই না? ত্রিবন্ধন তিনটে ইলেকট্রন জোড় গঠন হলে। তাহলে যে ধর্মের জন্য একটা কার্বন পরমাণু অন্য আরেকটা কার্বন পরমাণু আবার অন্য একটা কার্বন পরমাণুর সঙ্গে এক বন্ধন হতে পারে, দ্বিবন্ধন হতে পারে, ত্রিবন্ধনের মাধ্যমে পরস্পর যুক্ত হয়ে অনেক বড় একটা কার্বন শৃঙ্খল তৈরি হতে পারে। যে ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আবার কি হয়, তারা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে রিং বা হচ্ছে এরকম সাইক্লিক গঠন উৎপন্ন করতে পারে, ঠিক আছে? তাহলে তখন সাইক্লিক গঠন বলতে এরকম রিং হয়ে যাবে, ঠিক আছে, বক্সের মতো হয়ে যাবে। তখন সেই যে প্রপার্টিটাকে বলা হচ্ছে কার্বনের, এই যে ধর্মটাকে বলা হচ্ছে, যে ধর্মের জন্য ওরা অন্য কার্বনের সঙ্গে যুক্ত হতে পারছে, এই ধর্মকে বলা হচ্ছে ক্যাটিনেশন ধর্ম। এখানে উদাহরণ একটা দেওয়া রয়েছে, দেখো কার্বন আর একটা কার্বনের সঙ্গে এরকম সিঙ্গেল বন্ড বা এক বন্ধন সমযোজী এক বন্ধন মাধ্যমে পরপর পরপর যুক্ত হচ্ছে। দ্বিবন্ধনের ক্ষেত্রে দেখো একটা দ্বিবন্ধন আবার একটা দ্বিবন্ধন আবার একটা দ্বিবন্ধন এরকম করে পরপর যুক্ত রয়েছে। ত্রিবন্ধনের ক্ষেত্রেও এরকম পরপর যুক্ত হতে পারে। এইটা হচ্ছে ক্যাটিনেশন প্রপার্টির জন্য। এবার তুমি দেখো এইখানে যে এই রকম যে আমি এই স্টাইলে যে লিখেছি কেন বলতো? দেখো কার্বনের 4 হাত হয় আমি বলেছি আগে, একটা হাত দুটো, একটা তো বন্ধন করেছে কার্বনের সঙ্গে এক বন্ধন, নিশ্চয়ই আর যে 3টে হাত রয়েছে এরকম 3 হাত এরকম বের করানো থাকবে, দিলেই তো কার্বনের 4টে হাত হবে, তাই না? আবার এই কার্বন দেখো একটা অলরেডি করে দিয়েছিল, এ আবার একটার সঙ্গে করেছে, ক্যাটিনেশন প্রপার্টি দেখাচ্ছে, তাহলে এর হাত অলরেডি 2 হয়ে গেছে, তাহলে আরো দুটো এক্সট্রা হাত করবে, ঠিক আছে? এইরকম করে সাজানো হয়েছে। এর ক্ষেত্রেও দেখো কার্বন একটা অন্য কার্বনের সঙ্গে যদি দ্বিবন্ধন করে থাকে, ক্যাটিনেশন প্রপার্টি দেখানোর জন্য তারা দ্বিবন্ধন ধরো করতে চাইছে, তাহলে একটা দ্বিবন্ধন করেছে, তাহলে এই কার্বন পরমাণু আবার তাহলে অন্য কটা ম্যাক্সিমাম করতে পারে বন্ধন? একটা দুটো, তার কারণ কার্বন অলরেডি স্যার দ্বিবন্ধন করেছে আর দুটো হাত ফাঁকা রয়েছে, এদিকে একটা এদিকে একটা। এবার এখানে তুমি হাইড্রোজেন লাগাতে পারো, কোনো হ্যালোজেন পরমাণু, ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন এগুলো সব লাগাতে পারো, যাদের হাত জেনারেলি হচ্ছে এক হয়।
দিয়ে তারপরে দেখো আবার কার্বন সিঙ্গেল বন্ড করেছে। কেন সিঙ্গেল বন্ড দিলাম, কারণ কারণ হচ্ছে অলরেডি দেখো 1 2 3 অলরেডি হয়ে গেছে, তাহলে আরেকটা বন্ধন দিলে 4 হাত হবে। এইভাবে তারা কিন্তু পরপর পরপর করে, এর ক্ষেত্রেও দেখো কার্বনের 4 হাতই হয়েছে, দেখো কার্বনের এই স্টাইলে এইভাবে আমি লেখার চেষ্টা করেছি। যেটা তোমাদের বলছিলাম যে সাইক্লিক যৌগ তৈরি করতে পারে, সাইক্লিক যৌগ, এদেরকে সাইক্লিক যৌগ বলা হয় আর কি, রিং যৌগ বলা হয়। দেখো এরকম সাইকেল একটা তৈরি করেছে, দেখো একটা রিং যৌগ তৈরি করেছে, দেখো এখানেও কার্বনের হাত ঠিকঠাক করে রাখা হয়েছে, 1 হাত 2 হাত 3 হাত 4 হাত। এই কার্বনে দেখো 1 হাত 2 হাত 3 হাত, এদিকে 1 হাত 4 হাত, এরকম করে সুন্দর করে জিনিসটা রয়েছে। তাহলে এগুলো সব এই যে কার্বনের সঙ্গে আরেকটা কার্বন যে এইভাবে যুক্ত হয়ে তারা যে একটা যৌগ উৎপন্ন করছে, একটা চেন তৈরি করছে, এটা কিসের জন্য হয়? এটা হচ্ছে ক্যাটিনেশন ধর্ম বা ক্যাটিনেশন প্রপার্টির জন্য কার্বনের হয়ে থাকে। এরকম ভাবা উচিত নয় যে সবসময়ের জন্য কি স্যার কার্বনিক ক্যাটিনেশন প্রপার্টি দেখবে, না, এটা সবসময় নয়। নাইট্রোজেনও দেখাতে পারে, ফসফরাসও দেখাতে পারে, কার্বনের নিচের দিকে যারা রয়েছে কার্বন, সিলিকন, সিলিকনও দেখাতে পারে, এদের ক্যাটিনেশন প্রপার্টি কিন্তু রয়েছে। তাহলে সিলিকনের ক্ষেত্রে একটা সিলিকন অন্য সিলিকন পরমাণুর সঙ্গে যে ধর্মের মাধ্যমে তারা যুক্ত থাকার চেষ্টা করে, যে প্রবণতার মাধ্যমে, সেই ধর্মকে বলবো ক্যাটিনেশন প্রপার্টি বা ক্যাটিনেশন ধর্ম। ঠিক আছে, তো এইটাতে আমরা শিখলাম ক্যাটিনেশন প্রপার্টির সম্বন্ধে। ক্যাটিনেশন প্রপার্টির জন্য এত, কার্বনের ক্যাটিনেশন প্রপার্টি খুব হাই, কার্বন এত ক্যাটিনেশন প্রপার্টি মানে খুব হাই হওয়ার জন্য কার্বনের এত পরিমাণ, মানে পৃথিবীতে প্রচুর পরিমাণে লক্ষ লক্ষ তুমি কার্বনের যৌগ পেতে পারবে। তার ক্যাটিনেশন প্রপার্টি হাই বলে অন্য কার্বনের সঙ্গে ফটাস করে যুক্ত হয়ে যেতে পারে 4টা হাত দিয়ে। ঠিক আছে, আচ্ছা, এরপরে রয়েছে কার্বনের শ্রেণীবিভাগ, হাইড্রোকার্বন। আচ্ছা, এই সব জিনিসগুলো আমরা পরের ভিডিওতে, এই ইথেন মিথেনের স্ট্রাকচার, এগুলো এটা বেসিক আমাদের ভিডিও ছিল। এর পরের ভিডিওতে আমরা কিন্তু বাকি পার্টগুলো নিয়ে ডিসকাস করব। আই হোপ তোমাদের এরপরে কিন্তু ভালো ইন্টারেস্টিং ক্লাস রয়েছে, সমগণীয় শ্রেণী, তারপরে হচ্ছে কার্যকরীমূলক, তাদের গঠন, আইইউপিএসসি নামকরণ, এগুলো সব ডিসকাস হবে। তোমরা মন দিয়ে ক্লাসগুলো ফলো করো, আর অবশ্যই কেমন লেগেছে অবশ্যই জানাবে, তার কারণ তোমাদের আমি আগে ক্লাস করিনি কখনো। তোমরা অনেক মানে এই ছোট ক্লাস আমি আগে কখনো পড়াতাম না। আমি চেষ্টা করেছি যে কতটা সিম্পল ওয়েতে বলা যায়, বোঝানো যায়। আমি বুঝতে পারছি না যে তোমরা কতটা বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আর যদি তোমরা বেনিফিটেড হও কমেন্ট করেও সেটাও লিখবে, লাইক একটা করবে, এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। তোমাদের বেশি জন যদি থাকে, বেশি কমিউনিটি থাকে, আমিও ইন্সপায়ার হব যে হ্যাঁ তোমাদের জন্য ক্লাসগুলো দিতে হবে। আর এই সিরিজের অন্যান্য ভিডিওগুলো যখন চলে আসবে সব এই প্লেলিস্টে আমি দিয়ে দেবো, একটা প্লেলিস্ট আমি তৈরি করে দিচ্ছি অর্গানিক কেমিস্ট্রি, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। থ্যাংক ইউ সবাইকে, পরের ভিডিওতে আবার দেখা হবে, চলো টাটা।